জয়গুরু আত্মজনের কথা পড়ছি। আজকে পড়ব কোনটা? অঞ্জলি চট্টোপাধ্যায়ের লেখা মরমিয়া। মানুষ জন্মায়, ধরনীর প্রথম কিরণে সে পরিচিত হয় তার মা বাবার সঙ্গে। মেয়েদের স্বভাবতই টান গজাতে থাকে পিতার প্রতি। মনস্তত্ত্ববিদরাও একথা বলে থাকেন। দেখতে দেখতে বহুদিন কেটে গেল। স্মৃতির আঙিনা মাঝে মাঝে কেমন যেন ধূসর বলে বোধ হয়। চেতনে অবচেতনে যা আমার সত্তার প্রতিটি আনাচে কানাচে ব্যাপ্তি লাভ করে, আজও পরম সুখানুভূতির পরশে মনকে আবিষ্ট করে তোলে, সে একান্তই আমার পিতৃস্মৃতি। আমার জীবনপথের যাত্রার শুরুতে যেদিন আমার জ্ঞানচক্ষু ফুটেছে, সেদিন থেকে দেখি বাবার সাথেই আমার ঘোরাফেরা। বাবা যতক্ষণ বাড়িতে থাকতেন প্রায় সবসময় আমি বাবার কাছে পিঠেই থাকতাম। আদরে, শাসনে, সোহাগে, গাম্ভীর্যে, রাগে, অনুরাগে কত রূপে যে তাকে দেখেছি তা লিখে বর্ণনা করা আমার সাধ্যাতীত। প্রতিটি দিনই যেন আমার চোখে নতুন নতুন রূপ নিয়ে তিনি প্রকাশিত হয়েছেন। আমাকে অনেক দিন বাদ একবার বলেছিলেন, আমার যত গল্প তোর জানা তা দিয়ে তুই আমার একটা আস্ত জীবনী লিখে ফেলতে পারিস। আস্ত জীবনী তো অনেক দূরের কথা। আজ লিখতে গিয়ে কেবলই মনে হচ্ছে যাই লিখি না কেন তা তো কেবলই একটি অপূর্ণ বর্ণনাই থেকে যাবে। আমার বাবার জন্মশতবার্ষিকী এসে গেল। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হবে এই পরম আনন্দ লগ্নটি। আমার ভাইপো বাই জানালো এই শতবার্ষিকী উপলক্ষে একটা বই বের করতে চায়। তাতে আমাকেও বারবার অনুরোধ করেছে কিছু একটা লিখে দেওয়ার জন্য। আমি ওর পিসি, লেখার অভ্যাস নেই, তবুও বারংবার অনুরোধে অনভ্যস্ত লেখনীতে ভর করে দেখি স্মৃতির ধূসরতাকে ভেদ করে কোনো কূলে পৌঁছাতে পারি কি না। তখন ঠাকুরের দেওঘরে আসা বেশি দিন হয়নি। আমার বড় ভাই বোনেদের কেউ কেউ পড়াশুনোর জন্য কলকাতায় বসবাস করছেন। দেওঘরে আসার পরেই বাবার উপর বিস্তর দায় দায়িত্ব আসতে লাগলো। ফিলান্থ্রফি, আনন্দবাজার, এমনকি ঠাকুরের এবং ঠাকুমার খাওয়া দাওয়ার প্রভৃতির সব দায়িত্ব। এছাড়াও আশ্রমে দৈনন্দিন বহু মানুষই বাবার দ্বারা প্রতিপালিত হতেন। বাবার সকাল থেকে রাত অবধি লোকচর্যাতেই কেটে যেত। কোনো সমস্যা দেখা দিলে তারা এসে বাবার কাছেই উপস্থিত হতো। আশ্রমে যা কিছু সুনিপুণ নিরসন প্রত্যাশা করত, সেগুলোর সঠিক দিশাদর্শন বাবাই করাতেন। আশ্রম তখন এত সবুজে সবুজে ভরে ওঠেনি। মাটির লাল রং নিয়ে কাকড়ে অলঙ্কৃত হয়ে ফ্যাল ফ্যাল করে চাতকের মতো চেয়ে থাকতো কখন বর্ষা এসে তাকে স্নিগ্ধ করে তুলবে। বাবার উৎসাহে একে একে আশ্রমের রুক্ষ ভূমি গাছপালায় ফলে ফুলে ভরে উঠল। ছোট ছিলাম, সে সময় জলের অভাব কি তা বুঝতাম না। দাঁড়োয়ায় পাম্প বসার পর দেখলাম আশ্রমের আনাচে কানাচে কয়েকটা ব্যবহারিক জলের নল বসলো। নলগুলোর সাথে বাবা আবার একটি করে ছোট চৌবাচ্চা বানিয়ে দিলেন, যাতে ওই নলের ব্যবহৃত ও অতিরিক্ত জল চৌবাচ্চাটিকে পূর্ণ করে তোলে। ভাদুদার নেতৃত্বে ওই চৌবাচ্চাগুলি থেকে বাঁকে করে মালিরা বাগানে জল দিত। আশ্রমের মানুষই শুধু নয়, গাছপালা, পশু পাখি সবার প্রতি বাবার সবিশেষ নজর ছিল। শুধু আশ্রম কেন, আশ্রমের বাইরেও কত মানুষ যে তার কাছে আসতো তাদের জীবনের সমস্যা থেকে রক্ষা পাবার আকুতি নিয়ে, তার সবই বাবার করুণায় সমাধা হতো। আমার বাবার সহনশীলতা ছিল অতুলনীয়। আশ্রমে অনিলদা নামে এক অপ্রকৃতিস্থ মানুষ থাকতেন। বেশিরভাগ লোকে তাকে অনিল পাগলা বলে ডাকত। তিনি আমাদের বাড়িতেই তখন আশ্রিত ছিলেন। প্রাকৃতিক ডাকে তিনি নিজেকে ময়লা করে ফেললে বাবার তত্ত্বাবধানে তাকে পরিষ্কার করা হতো। সেই মানুষটি মাঝে মধ্যে কখনো কখনো উৎপাতও সৃষ্টি করতেন। একবার মাঝরাতে রান্নার উনুন জ্বালিয়ে হইচই বাঁধিয়ে ফেললেন। বাবার পায়ের আওয়াজ পেয়ে তিনি ছুটে গিয়ে এক জায়গায় মূত্র ত্যাগ করার জন্য বসে পড়লেন। বাবা অনতি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। জিজ্ঞাসা করছেন, কী রে, তোর হলো? তখন তিনি বাবার ভয়ে ওই অবস্থায় বসে উত্তর দিচ্ছেন, আজ্ঞে বাকি আছে, হয়নি। বাবা তাকে কিছু না বলে চলে গেলেন। রাত বিরেতে আশ্রমের আনাচে কানাচে ঘুরে পাহারা ঠিক মতো হচ্ছে কি না খেয়াল রাখতেন। সেই সময় কিছু কর্মীদের মুখ থেকে শুনেছি তিনি নাকি ওই রাত থেকেই তাদের ডেকে তুলতেন নাম করানোর জন্য। বস্তুত বাবার চলাটাই এমন নিয়মে ছিল যে মনে হতো ঘড়ি যেন বাবাকে অনুসরণ করে। ছোটবেলা থেকে বাড়িতে সবসময় মানুষের আনাগোনা লেগেই থাকতো। এদের অনেকেই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতেন। তারা কে কী খেতে ভালোবাসতেন তা বাবার নখদর্পণে ছিল। বহু অসুস্থ মানুষকে বাবা বাড়িতে নিয়ে আসতেন। সেসব রোগে মানুষকে এড়িয়ে চলে বাবা সেই রোগীদের খাদ্যে, পথ্যে, সেবা শুশ্রূষায়, আশা ভরসায়
সুস্থ করে তুলতে। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।